গুড মর্নিং। তো আজ আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওকে, তো কমপ্লেক্স নাম্বার জানার আগে তোমাদেরকে আরও যে সমস্ত নাম্বারগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু বলে রাখি। তো ফার্স্ট আমরা যে নাম্বারগুলো নিয়ে সাধারণত কাজ করি কি সেগুলো 1, 2, 3 এগুলো। তাহলে এই যে নাম্বারগুলো এইগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে এই নাম্বারগুলো কি বলা হয়? ন্যাচারাল নাম্বার। সেটাকে এন দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এনটা কি? এনটা হচ্ছে 1, 2, 3, মানে ফার্স্ট যে ন্যাচারাল নাম্বার সেটা হচ্ছে 1। ওকে, এটাকে আর একটা জিনিস দিয়ে তুমি চিহ্নিত করতে পারো, সেটা হচ্ছে জেড। জেডটা কি? জেডটা একটু পরে আসছি, দেখো জেড মাইনাস মানে কি? এই যে 1, 2, 3 এই নাম্বারগুলো যেগুলো আছে তারই নেগেটিভ যে নাম্বারগুলো কি সেগুলো -1, -2, -3 এরকম করে যাবে, সেটাকে হচ্ছে জেড প্লাস। আর যে +1, 2, 3 এগুলো হচ্ছে জেড প্লাস। জেড প্লাস মানে কি? ইন্টিজার। জেড এবং জেড প্লাস একসঙ্গে নিয়ে হচ্ছে ইন্টিজার। এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে আর একটা নাম্বার আছে, সেটা কি? একটি নাম্বার যদি এর সঙ্গে যোগ করে দেওয়া হয়, মানে 1, 2, 3 এই যে নাম্বারগুলো আছে এখান থেকে, তাহলে এর সঙ্গে যদি আরেকটা নাম্বার 0 যদি তুমি যোগ করে দাও, 0, 1, 2, 3 এরকম করে যদি তুমি যোগ করে দাও মাত্র 0 নাম্বারটা, তাহলে সেই নাম্বারটাকে আমরা বলে থাকি হোল নাম্বার। ঠিক আছে, তাহলে হোল নাম্বারের সেট বলা হয়। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সেট বলা হয়। কি কি নাম্বার আছে এখানে, কিন্তু তুমি নাম্বার কতগুলো আছে সেটা কিন্তু গুনতে পারবে না। এখানেও সেম জিনিস, কোনো নাম্বার কিন্তু এখানে গোনা যাবে না। ঠিক আছে, অনেক নাম্বার আছে। তাহলে এই নাম্বারগুলোকে যদি তোমরা একটা নাম্বার লাইনের মাধ্যমে তুমি দেখতে চাও বা বুঝতে চাও, তাহলে দেখো এই জায়গাটা 0, এদিকে 1, এদিকে 2, এদিকে 3 এরকম করে যাচ্ছে। এইদিকে কি? -1, -2, -3 এরকম যাচ্ছে। তাহলে কি বললাম? এই 1 থেকে যখন নাম্বারটা নেবো সেটা হচ্ছে কি নাম্বার? ন্যাচারাল নাম্বার, বা তুমি এটাকে বলতে পারো পজিটিভ ইন্টিজার। তাহলে ইন্টিজার জিনিসটা কি? ইন্টিজার হচ্ছে জেড। জেড যে সেট আছে সেই সেটটাকে আমরা বলি ইন্টিজার। এই ইন্টিজার সেটের মধ্যে কোন কোন নাম্বারগুলো আছে দেখো, এই মাইনাসের দিকের এই নাম্বারগুলো সমস্ত নাম্বার, এবং এই প্লাসের দিকের সমস্ত নাম্বার তার সঙ্গে 0। ঠিক আছে, তাহলে তুমি যদি লিখতে পারো এটা -3, -2, -1, 0, 1, 2, 3 এই নাম্বারগুলো সব নাম্বারগুলো নিয়ে হচ্ছে জেড, সেটা হচ্ছে কি? ইন্টিজার। ঠিক আছে, তাহলে এই তুমি যদি নাম্বার লাইনের মধ্যে তুমি নাম্বারগুলোকে দেখতে চাও, তাহলে কি সেটা? এই 1 থেকে এটা হচ্ছে কি বললাম? ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আর যদি নেগেটিভ দিক থেকে এদিকে দেখতে যাও এই নাম্বার লাইনের ওপরে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, নেগেটিভ ইন্টিজারের আর কোনো কিন্তু নাম নেই। ওকে, এবার যদি 0টাকে তুমি সঙ্গে নিয়ে নাও সমস্ত নাম্বারগুলো, তো সেগুলো হয়ে গেল হোল নাম্বার। ঠিক আছে, এই 3টে নাম্বার ক্লিয়ার হয়ে যায়। এবার এই 3টে নাম্বার ছাড়াও আর যে নাম্বার আছে কি সেটা দেখো, প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা গ্যাপ আছে। দেখো দুটো নাম্বারের মধ্যে, দুটো নাম্বারের মধ্যে কি গ্যাপ দেখতে পাচ্ছ? দেখো আমি যদি 1 আর 2 এর মধ্যে দেখি, তাহলে তার মধ্যে একটা গ্যাপ আছে। ঠিক আছে, তাহলে এই গ্যাপের মধ্যেও কিন্তু অসংখ্য নাম্বার আছে। তা সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? সেই সংখ্যাগুলোকে বলা হয় রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি জিনিস? যে সমস্ত সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে। ঠিক আছে, যে সমস্ত নাম্বারগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে সেগুলোই হচ্ছে কিউ বা রেশনাল নাম্বার। ক্লিয়ার? এবার দেখো p/qটা বললেই তো হবে না, তাহলে pq গুলো কি? তো pq গুলো হচ্ছে ইন্টিজার। pq গুলো কি? pq হচ্ছে p and q আর ইন্টিজার্স। ইন্টিজার্স মানে কি বললাম? পূর্ণ সংখ্যা। তার সঙ্গে আরেকটা কন্ডিশন যোগ থাকবে, কি সেটা? সেটা হচ্ছে কিউটাকে 0 হলে চলবে না, কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এই যে সমস্ত নাম্বারগুলো দেখো, এইখানে তুমি যদি নাম্বার চয়েস করো, কি চয়েস করবে? ধরো এর মধ্যে আমি 10টা ভাগ করলাম, এখানে লিখছি। দেখো এটা 1, এটা 2। ক্লিয়ার? তাহলে এই 1, 2 এর মধ্যে আমি যদি মিডিল পয়েন্ট নিতে যাই,
মিডিল, একদম মিডিলে। তাহলে মিডিলে নিতে গেলে কি করতে হবে, এই যে এন্ড পয়েন্ট আর এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1 + 2/2, তাহলে কত হলো 3/2। দেখো p/q আকারের নাম্বার এটা, কিন্তু এটা 1 আর 2 এর মধ্যে আছে। এরকম যদি এই 3/2 আর 1/2 এর ঠিক মিডিলে নিতে চাই তাহলে কি হবে, 1 + 3/2/2, ঠিক আছে। তাহলে কত হবে, দেখো 2 + 3/2 × 1/2, তাহলে 5/4। এরকম করে তুমি যত গ্যাপ নেবে তার মধ্যে থেকে অসংখ্য তুমি এই রেশনাল নাম্বার পাবে। তাহলে এটা হলো রেশনাল নাম্বার, ক্লিয়ার। এবার কিছু নাম্বার আছে যে নাম্বারগুলোকে তুমি ওই p/q আকার ফর্মে লিখতে পারবে না, ঠিক আছে। p/q আকারের ফর্মে যদি তুমি না লিখতে পারো, সেরকম সংখ্যা কি আছে, যেমন ধরো √2, যেমন ধরো √3, এগুলোর ভ্যালু কত এটা নিশ্চয়ই জানো তোমরা। দেখো এটা হচ্ছে 1.414, এতদূর পর্যন্ত আমরা মনে রাখি, এরপরে অসংখ্য দূর পর্যন্ত এর রিপিট হতে হতে যাবে, ঠিক আছে। আর এটা কি 1.732, এরকম। তাহলে এই যে এই নাম্বারটা কিন্তু 2 এতে শেষ নয়, ঠিক আছে। তুমি যদি এখানে 1.73 পর্যন্ত রাখো, তাহলেও তুমি √3 এর ভ্যালু এটা বলতে পারবে, সেটা 2 দশমিক স্থান পর্যন্ত, ক্লিয়ার। ওটা বেশ। তাহলে তুমি √2, √3 বা বা পাই, এই সমস্ত যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো কিন্তু যে সমস্ত নাম্বার এতক্ষণ ধরে বললাম তার মধ্যে থেকে তুমি এই নাম্বারগুলোকে তুমি খুঁজে পাবে না, ঠিক আছে। এইগুলোর আলাদা করে নাম আছে একটা, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে। সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এবার তাহলে ইরেশনাল নাম্বারের এক্সাম্পল কি হলো, √2, √3, পাই, এই সমস্তগুলো, ঠিক আছে। এবার এই যত সমস্ত নাম্বারগুলো বললাম, সমস্ত নাম্বারগুলোকে একটা একসঙ্গে নাম বলা হয়, সেটা কি, সেটা হচ্ছে রিয়েল নাম্বার, ওকে। তাহলে যা সমস্ত নাম্বারগুলো বললাম সমস্তটাকে নিয়ে তোমাদের কি বলা হয়, রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার এটি ছবির মাধ্যমে একটা মনে রাখবে, ঠিক আছে। কি করে মনে রাখবে, দেখো তোমার একটা ছবির মাধ্যমে মনে রাখবে। ধরো একটা এরকম একটা সার্কেল করলে, সেখানে কি কি নাম্বার আছে, 1, 2, 3 এরকম করে নাম্বারগুলো আছে, তার সঙ্গে শুদ্ধ এই সার্কেলের মধ্যে 0টা আছে। তাহলে এই দুটো সার্কেল মিলিয়ে যে নাম্বারটা হবে সেটাকে কি বলা হবে, হোল নাম্বার। আর একটা ঘর করলে তুমি, সেখানে -1, -2 এরকম করে মাইনাসের যে নাম্বারগুলো সেগুলো থাকবে। তাহলে আমি যদি এই ভেতরের দাগ দুটোকে মুছে দিই, তাহলে যে নাম্বারগুলো তুমি পাচ্ছ সেটা হচ্ছে কি, মানে ইন্টিজারের সেট একটা, ঠিক আছে। এরপরে তুমি আরেকটা ঘর করলে, সেখানে কি লিখলে, p/q আকারের যে সমস্ত নাম্বারগুলো আছে, সেখানে p আর q হচ্ছে z এ আছে z, ঠিক আছে, এন্ড কিউটা নট ইকুয়াল টু 0, এই ধরনের সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে এই যে ভেতরের এই লাইনগুলোকে কিন্তু তোমাকে মনে মনে তুলে দিতে হবে, যে সমস্ত নাম্বারগুলো সব পড়ে থাকবে সেগুলো কি হবে, তাহলে সেগুলো হচ্ছে এই পুরো সেটটার মধ্যে, সেটা হচ্ছে রেশনাল নাম্বার, ঠিক আছে, বেশ। এবার দেখো এর মধ্যে দিয়ে আবার √2, √3 এই যে নাম্বারগুলো, এইগুলো আবার যোগ করলে এর সঙ্গে, ঠিক আছে। তাহলে এই গোটা ঘরটাই তখন কি হয়ে গেল, ইরেশনাল নাম্বার, ঠিক আছে। তাহলে এই সমস্ত নাম্বারগুলোকে একসঙ্গে কি বলা হয়, বললাম রিয়েল নাম্বার, ক্লিয়ার। এরপর তুমি এই রিয়েল নাম্বারের বাইরে আর একটা ঘর করলে, ঠিক আছে। এই ঘরের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেইটা আমাদের আগে বিষয়বস্তু, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি জিনিস এবার, তাহলে দেখো এই সমস্ত সংখ্যাগুলোকে দেখো a + ib এই ধরনের ফর্মে যদি লিখতে পারি, তখন আমি নাম্বারগুলোকে বলবো যে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স নাম্বার কি, যে সমস্ত সংখ্যাগুলোকে আমি এই a + ib এরকম টাইপে লিখতে পারবো, যেখানে i হচ্ছে √1, তাহলে i² কত হবে, তাহলে i² হবে তোমার -1, ক্লিয়ার। তাহলে এই যে আমি নাম্বারটা লিখেছি, এই নাম্বারটাকে কি বলা হয়, কমপ্লেক্স নাম্বার, ক্লিয়ার। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুটো পার্ট আছে, দেখো এই একটা পার্ট, এই একটা পার্ট। তাহলে এই এটাকে আমরা বলি কি,
রিয়েল পার্ট, আর বিটাকে বলা হয় কি ইমাজিনারি পার্ট। আর আইটা কি, আইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার যার মান হচ্ছে √(-1). তাহলে আই স্কোয়ার কত হবে? -1। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো আমি যদি একটা যে কোনো নাম্বার নিই, ধরো 2, এই নাম্বারটাকে আমি কমপ্লেক্স নাম্বারে লিখতে পারবো। কি করে লিখতে পারবো? তাহলে এটা দেখো 2 প্লাস যদি i ইন্টু 0 লিখি, তাহলে আমি এই 2 যে সংখ্যাটা ছিল কি নাম্বার, সেটা ন্যাচারাল নাম্বার, তাহলে সেটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার হিসাবে বলা যায়। কিন্তু আমরা সুবিধার জন্য কি করেছি, এটাকে লিখে নিয়েছি ন্যাচারাল নাম্বার বলে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমাকে কি বলা হবে, তাহলে রিয়েল পার্ট কি আর ইমাজিনারি পার্ট কি? রিয়েল পার্ট হচ্ছে 2, ইমাজিনারি পার্ট হচ্ছে 0। সিমিলারলি যদি আমি বলি তোমাকে, ধরো √2 + 3i, এটা একটা নাম্বার, তাহলে এই নাম্বারটার কি নাম্বার, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে যদি আমি তোমাকে বলি যে রিয়েল পার্ট কোনটা আছে আর ইমাজিনারি পার্ট কি আছে, তাহলে কি হবে, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা কি ইমাজিনারি পার্ট, ঠিক আছে? এটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। বেশ, এবার এই সমস্ত জিনিসটা গ্রাফের মাধ্যমে তোমাকে বুঝতে হবে। আমরা আগে শিখেছিলাম যে যে কোনো জিনিসের কি হয়, একটা পজিশন বোঝাতে গেলে তার একটা স্থানাঙ্কর প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে আমরা যে এরকম একটা গ্রাফ এঁকেছিলাম আমরা, তাহলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও এই কমপ্লেক্স নাম্বারটাকে বোঝানোর জন্য আমাদের এরকম একটা প্লেনের প্রয়োজন হয়। এক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই প্লেনটা নাম দেওয়া হয়েছে কি আর্গান্ট প্লেন, ঠিক আছে? এই আর্গান্ট প্লেনের উপরে যদি তুমি যে কোনো একটা পয়েন্টকে নাও, তাহলে এই যে পয়েন্টটা নিয়েছো, এই পয়েন্টটা এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কিন্তু এক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে দুটো যে রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিস যে পয়েন্টে মিট করছে, সেটাকে কি বলা হয়, আমাদের অরিজিন, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা তুমি যদি ধরো এ আর বি ধরতেই পারো, তাহলে এই পয়েন্টটাকে আমি কমপ্লেক্স নাম্বার হিসাবে যদি বোঝাতে যাই, তাহলে আমি এটাকে লিখতে পারি যে a + ib। তাহলে a + ib কে যদি তুমি আর্গান প্লেনের উপর স্থাপন করতে যাও, তাহলে এক্স রিয়েল অ্যাক্সিস অনুযায়ী বা এক্স অ্যাক্সিসের ওপর তুমি a ঘর যাবে, তারপরে ইমাজিনারি লাইনের প্যারালাল হিসাবে b ঘর যাবে, তাহলে যে পয়েন্টটা পাবো সেটাই হচ্ছে আর্গান প্লেনের ওপর এই কমপ্লেক্স নাম্বারটার অবস্থান। ক্লিয়ার? তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে তুমি একটা পয়েন্টের মাধ্যমে লিখতে পারবে, সেই পয়েন্টটা কোথায় আছে, আর্গান প্লেনে আছে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এইখানে তোমাকে একটা পয়েন্ট বলে দিই যে এইখানের পয়েন্টগুলো কি হয়, ধরো -a আর হচ্ছে ধরো b, সেম ভাবেই লিখছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই পয়েন্টটাকে যদি আমি তোমাকে কমপ্লেক্স নাম্বার হিসাবে লিখতে বলি, তাহলে কি লিখবে, এটা -a + bi, এটাও যা এটাও তাই, সেম জিনিস। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার হিসাবে, এটা হচ্ছে আর্গান প্লেনের উপরে পয়েন্ট হিসাবে। ক্লিয়ার? সিমিলারলি এখানে যদি বলি তাহলে কি হবে, -a - b, তাহলে এই পয়েন্টটাকে যদি লিখতে চাও তুমি কি হবে, -a - b ib। এই যে কমপ্লেক্স নাম্বার আর এই যে পয়েন্ট, তাহলে এই সেম, কিন্তু এই পয়েন্টটা কোথায় আছে, আর্গান প্লেনের উপরে আছে। এবার তোমাকে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হলো, ধরো এখানে দেওয়া হলো 3 আর হচ্ছে -5, এই একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা কমপ্লেক্স নাম্বার হিসাবে কি লিখতে পারবে, 3 প্লাস, বলো কিছু, মানে -5i। ক্লিয়ার? তাহলে এই যে নাম্বারটা তুমি পেয়েছো, এই নাম্বারটা দেখে তুমি বলতে পারবে যে এটা
এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে আরগান প্লেনের উপরে, বা তোমাকে কমপ্লেক্স নাম্বারটা বের করতে দেওয়া হলো, সেটা পারলে করতে। ক্লিয়ার? বেশ, এবার যেটা করতে হবে তোমাকে, যে এই যে অরিজিন থেকে এর একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কি, ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা বের করার জন্য সেটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বারকে ধরে নিতে হবে। কি ধরতে হবে? x ইকুয়ালস টু আর কস থিটা, মানে a ইকুয়ালস টু আর কস থিটা আর b ইকুয়ালস টু আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি তুমি বসাও জিনিসটাকে, তাহলে কি হবে? আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, এটা। তাহলে যদি আর তুমি কমন নাও, এটা মানে কি এ প্লাস আই বি কে লিখছি আমি, যদি এইগুলো ভ্যালু পুট করি। ক্লিয়ার? তাহলে কত হবে এটা? কস থিটা প্লাস আই সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এটাকে আবার অন্যভাবে একটা লেখা যায় কি, আর ই টু দি পাওয়ার আই থিটা। এটা আমি পরে আসছি। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বার তুমি এ প্লাস আই বি জানলে, সেটাকে যদি পোলার ফর্ম, এটাকে বলা হয় কি পোলার ফর্ম, পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার কি সেটা? এই আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা লিখতে পারো, বা ই আর ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারো। এবার কি হবে? এর মডুলাস। দেখো, সাধারণত আমরা কমপ্লেক্স নাম্বারকে এই জেড দিয়ে ডিনোট করে থাকি। তাহলে জেড ইকুয়ালস টু একটা কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে এ প্লাস আই বি। আবার তুমি জেড ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থিটা বলতে পারো, সেটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। তাহলে যদি আমি মড জেড বার করতে চাই, এটা কি বলা হয়? মডুলাস, মডুলাস অফ জেড ইকুয়ালস টু কি মড জেড। মড জেড মানে কি? মড জেড হলো যে রিয়েল যে কোফিসিয়েন্ট আছে তার স্কোয়ার প্লাস ইমাজিনারি যে কোফিসিয়েন্ট আছে তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি যদি এখান থেকে বের করতে চাও ব্যাপারটা, তাহলে কি হবে? দেখো, এখান থেকে বার করতে গেলে কি হবে বলো তো? এখানে করে তোমাকে দেখাচ্ছি। দেখো, রুট ওভার আর স্কোয়ার, দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আর স্কোয়ারটা কমন নিয়ে নিলে কি হবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কত হলো? দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু আমরা জানি 1, তাহলে এর রুট ওভার আর স্কোয়ার হবে। তাহলে কত হলো? তাহলে আর হলো। তাহলে তুমি এই যে মড জেড ছিল, ঠিক আছে, তাহলে সেটাকে তুমি আর দিয়েও ডিনোট করতে পারো। তা আর সমান কি হলো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার মডুলাস ভ্যালু। ক্লিয়ার? এটা হলো মডুলাস। তার মানে কি কোনো একটা কমপ্লেক্স নাম্বার ওই অরিজিন থেকে কতটা দূরে অবস্থিত সেই ডিস্টেন্সটা মেজার করতে পারি আমরা। ক্লিয়ার? এবার দেখো, এইটা এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, তার সঙ্গে মনে করো থিটা কোণে আছে। ঠিক আছে, তা সেইটাকে আমরা বলি কি আর্গুমেন্ট। সেটা কি বলি? আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে এই কোনো একটা পয়েন্ট পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলি? দেখো, এই যে আমরা আগে একবার বলেছিলাম এ সমান কি আর কস থিটা, বি সমান কি আর সাইন থিটা। আমাদের থিটা আমাদের হচ্ছে কত ডিগ্রি কোণে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে। ঠিক আছে, তাহলে দেখো, ওই আর কস থিটা এ বাই বি, আমি এ কে বি দিয়ে ভাগ করছি, বা সুবিধা হবে যে বি কে এ দিয়ে ভাগ করো, সমান কি হবে? দেখো, আর সাইন থিটা বাই আর কস থিটা। ঠিক আছে, তাহলে এই দিক থেকে কি হলো?
এটা বি বাই এ সমান কি tan থিটা। তাহলে আমি যদি tan থিটা লিখতে যাই তাহলে কত হবে tan ইনভার্স বি বাই এ। ক্লিয়ার? তাহলে এই যে থিটা পেয়েছিলাম আমরা বের করব কি করে? ধরো একটা পয়েন্ট দিয়ে দেওয়া হলো এখানে 5,6, এই পয়েন্টটার তোমাকে মডুলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বললো। ঠিক আছে, এই যে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলতে পারো। ঠিক আছে, মডুলাস এটা আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলে জানি। এটাকে ডিনোট করা হয় এ আর জি অফ জেড বলে। ঠিক আছে, এ আর জি জেড বা এ এমপি জেড বা এ এমপি জেড। এগুলো কি? এগুলো হচ্ছে এই গোটাটা আমরা লিখতে অসুবিধা, সেই জন্য আমরা সংক্ষেপে এটাকে লিখে থাকি। ক্লিয়ার? তাহলে আর্গুমেন্টটা কি হলো? ধরো একটা পয়েন্ট দিয়ে দেওয়া হলো, বেশ বলে নি এটা। তাহলে আর্গুমেন্টটা বুঝতে পেরেছো? কোনো একটা আমরা পোলার ফর্মে যে নাম্বারগুলো ধরেছিলাম সেগুলোকে দিয়ে থিটার ভ্যালুটা বের করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে আর্গুমেন্ট। জিনিসটা কি? আইডিয়াটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বা রিয়েল অ্যাক্সিসের সঙ্গে ওই পয়েন্টটা অরিজিনের সঙ্গে যে ডিস্টেন্সটা কভার করেছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে। ক্লিয়ার? এবার এটা বুঝতেই পারছো, এটা থিটা। তাহলে এর যে কোনো, এটা হচ্ছে জেনারেলি হয় যে যদি আমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে তার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড হয় কত? থিটা। ঠিক আছে, জেনারেলি। যেমন এ বি একটা যে কোনো পয়েন্ট তুমি এক্স ওয়াই ধরতে পারো। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই তো পয়েন্ট দিয়েছি, তাহলে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের পজিটিভ অ্যাক্সিসের সঙ্গে কতটা কোণ করেছে? এই পয়েন্টটা কোণ করেছে। আমি কিন্তু এর যে আর্গুমেন্ট হবে এই পয়েন্টের যে কোনো পয়েন্ট যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তার যে আর্গুমেন্ট হবে তাহলে কি হবে সেটা? সেটা হচ্ছে দেখো এই পাই থেকে এই থিটাটা বাদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস থিটা। এটা কি? সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি বুঝতে যখন পারবে যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তার আর্গুমেন্ট কি হবে? পাই মাইনাস থিটা। এই থিটা আর পাই মাইনাস থিটা মনে রাখবে, পরের যে দুটো কোয়াড্রেন্ট আছে সেখানটা জাস্ট এর সামনে একটা মাইনাস দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর হবে মাইনাস পাই মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এর মানে আর্গুমেন্টটা কত হবে? মাইনাস পাই প্লাস থিটা। এটা হলো থার্ড কোয়াড্রেন্টের জন্য কি? এটা আর্গুমেন্ট। ক্লিয়ার? আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য হবে কি? মাইনাস থিটা। এটা কি? এই যে পয়েন্টটা তুমি, এটা নয়, এটা হচ্ছে এ বি। ধরো কি এ বি হবে কি? এ মাইনাস বি হবে। এই পয়েন্ট এখানে আছে, তাহলে এর যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যেটা কোণ সেটা হচ্ছে মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এটা হলো তোমাদের মডুলাস আর অ্যামপ্লিটিউড। এবার তোমরা বলবে যে এবারে এক্সাম্পলে আসি। 5 তোমাদের ধরো 5 আর 6 একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের মডুলাস আর অ্যামপ্লিটিউড কি হবে সেটা তোমাকে বের করতে বলেছে। ফাইন্ড দা মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ 5,6 বলতে পারে বা 5 প্লাস 6i বলতে পারে। তাহলে মডুলাস কি হবে? তাহলে লেট জেড ইকুয়ালস টু কি ধরবে? 5 প্লাস 6i। ঠিক আছে, তাহলে মডুলাস অফ জেড, মডুলাস অফ জেড সমান কি হবে? মড জেড এরকম করে লিখি আমরা, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। কত হলো? 25 প্লাস 36 ইকুয়ালস টু কত হলো? 11 6 61। তাহলে এটা হলো মডুলাস। ক্লিয়ার? এরপর হচ্ছে আর্গুমেন্ট। ওই পয়েন্টের আর্গুমেন্টটা কি হবে? আর্গুমেন্টটা কি হবে? তাহলে কি বলেছিলাম? আর্গুমেন্ট অফ জেড, বা এখানে যেহেতু অ্যামপ্লিটিউড বলেছে অ্যামপ্লিটিউডও লিখতে পারো, অ্যামপ্লিটিউড অফ জেড
সেটা কত হবে? দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে থিটা সমান কত হবে? এটা অ্যামপ্লিটিউড হচ্ছে থিটা। থিটা মানে কি জানি আমরা? tan ইনভার্স b বাই a। এক্ষেত্রে বিটা কত? বিটা হচ্ছে তোমার 6 বাই 5। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? ব্যাস, কারো কিছু কোশ্চেন আছে? বেশ, আর একটা এক্সাম্পল দেখ। ফাইন্ড দ্য মডুলাস and argument of 1 minus I। তাহলে এটা বলো আমাকে কি হবে? তাহলে ফার্স্ট তোমাকে কি করতে হবে? let z equals to 1 minus I। ঠিক আছে? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? দেখো এটা ফার্স্ট প্লাস, সেকেন্ডে মাইনাস, তার মানে হচ্ছে প্রথমে প্লাস তারপরে মাইনাস, মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ক্লিয়ার? তাহলে মড জেড মডুলাস বার করতে বলেছে, তাহলে মড জেড মানে কত হবে? রুট ওভার, দেখো এরও 1 আর এর -1 অবশ্যই, তাহলে কত হলো? স্কোয়ার আছে, তাহলে রুট ওভার 2। তাহলে মডুলাস অফ জেড কত হয়ে গেল? √2।